যাই হোক, এখানে তোমরা কারা পরীক্ষা দিয়েছে দেখে নি। ময়ূরাক্ষী, শ্রেয়া, ঝিলিক, শ্রেয়সী, আলিশা, আহ শ্রেয়সী, দীপিকা, ঝিলিক, কি হলো, ডিস্টার্ব করছে। হ্যাঁ, তো ঝিলিক, দীপিকা নাথ, শ্রেয়সী মুখার্জি, তারপর দিয়েছে শুভম, ইপসিতা, ঝিলিক, কতবার দিয়েছে ঝিলিক, ময়ূরী, অনিন্দিতা, তারপরে আলিশা, ময়ূরী, ঋতিকা, স্থাপিতা, শ্রেয়সী, কতবার দিয়েছো তোমরা? আলিশা, দীপিকা, পল্লবী, পণ্ডিত, আচ্ছা অনেক আগে। তারপরে এগুলো সব জিরো জিরো, এগুলো অনেক আগে, তখন আসেনি হয়তো। তো এগুলো এসেছে তাই তো, এগুলো তোমাদের স্কোর হয়েছে, দেখে নিলে স্কোরগুলো কেমন এসছে। 6, আচ্ছা। তো আউট অফ 6, 6 হয়েছে। এটার ব্যবহার তোমরা অনেকে জানো না, ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের দেখবে কোয়েশ্চেন সাবমিট করার পর এই অল রেজাল্টস এই বলে এই পেজটা শো করে। এখানে তোমরা যে কারো রেজাল্ট চাইলে দেখতে পারবে, ঠিক আছে, যে কারো। ধরো আমি এখানে দেখবো হচ্ছে ঝিলিক, ঝিলিকের নাম লিখলাম, দেখো ঝিলিকের নাম লিখলেই দেখো এখানে ঝিলিক চলে আসলো। ঝিলিকের নাম লিখলে ঝিলিক যতগুলো পরীক্ষা দিয়েছে সব। তোর ঝিলিকের টোটাল হচ্ছে এখানে রয়েছে 932টা। ও 932 বার কুইজ অ্যাটেম্প করেছে, ঠিক আছে, বিভিন্ন বিষয়। এখানে দেখো ও লাস্ট লাস্ট যেটা করেছে সেটা হচ্ছে যোগেন্দ্র যাদবের উপর করেছে। তো যোগেন্দ্র যাদব এটা হচ্ছে করেছে। এবং তোমরা ফার্স্টটাও দেখতে পারো, কত সময় নিয়েছে সব থেকে বেশি, কত সময় নিয়েছে সব থেকে কম, সেটাও দেখতে পারো। স্কোর হিসেবেও তোমরা এটাকে দেখতে পারো। জাস্ট এখানে অ্যারোগুলোতে টাচ করতে হবে, অ্যারোগুলোতে টাচ করলেই কিন্তু স্কোরগুলো শো করবে। তো যে কারো তোমরা এখান থেকে দেখতে পারো, নিজেরটাও দেখতে পারো, লাস্ট কারা সলভ করেছে সেটাও দেখতে পারো। লাস্ট যদি দেখতে চাও যে লাস্ট কারা কারা সলভ করেছে বা আজকের ডেটে কারা করেছে সেটা যদি দেখতে চাও, তাহলে এখানে এই এন্ড ডেটটাতে এখানে টাচ করতে হবে। এন্ড ডেটটাতে টাচ করলে দেখো এরা হচ্ছে যোগেন্দ্র যাদবপুর আজকে করেছে, দেখাচ্ছে। দেখো তারিখ দেখো 21শে নভেম্বর। তো 21শে নভেম্বর এখানে দেখা যাচ্ছে, এখানে এতগুলো 21শে নভেম্বরে সলভ হয়েছে, ঠিক আছে, অনেকগুলো হয়েছে। এখানে 10টা করে একটা স্লাইডে আছে। তো 21 তারিখ মানে 30, 30, 40, 40, 50, 60, 70, 80, 90, 90, মোটামুটি 90, 92, 92টা কোয়েশ্চেন্স এখনো পর্যন্ত, মানে কুইজ এখনো পর্যন্ত সলভ করেছো, ঠিক আছে, অর্থাৎ 92 বার সলভ হয়েছে আজকে। সো এইরকম ভাবেও তোমরা দেখে নিতে পারো ডেট ওয়াইজ এই সমস্ত বিষয়গুলো। যাই হোক, এখানে যোগেন্দ্র যাদবের স্কোরটা তোমরা দেখে নিলে, মাথায় রেখো। এরপর চলে আসছি আমরা আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনা হচ্ছে কি, যে আমরা আলোচনা করব যোগেন্দ্র যাদবের হচ্ছে পিওয়াইকিউ এর অ্যানালিসিসটা আমাদের আজকে হবে। সো তারপরে আমরা চলে আসবো আমাদের আমাদের বলো কি বলছো। বলছি আপনার সাউন্ডটা যে অনেক আস্তে আসছে, আপনার কি স্পিকারে কোনো প্রবলেম হচ্ছে? একদম শোনা যাচ্ছে না স্যার। তাই? না স্যার, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমিও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তাহলে তুমি মাইকের সাউন্ডটা ঠিক করো, তোমার সাউন্ড বাড়াও। তোমার প্রবলেম, ওখান থেকে দেখো সাউন্ড কমানো আছে হয়তো। ঠিক আছে শুভম, বলো কি বলছো আবার। কেউ কিছু বলছো? চলো যোগেন্দ্র যাদবে আমরা চলে আসলাম। কেউ কিছু বলছিলে? কে কি বলছো? এসএমএস করলে বুঝতে পারবো না, টুম টুম করে এসএমএস করে লাভ নেই, আমি ধরতে পারবো না। হাত তুলবে, কথা বলবে। স্যার ঠিক শুনুন আছে, না। হ্যাঁ বলো। স্যার, আমি আমি কলেজ থেকে আইসিএসএসআর এর ফান্ড থেকে হ্যাঁ, একটা কনফারেন্স করছি। পুরো কনভেনারটা আমি আছি, হ্যাঁ। বাহ, খুব ভালো। তো তো সেখানে মানে ইন্টারন্যাশনাল করছি না, ন্যাশনালি করছি। কল ফর পেপার আমি করব, কিন্তু কি কি সাব থিম রাখা যায়, মানে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা প্রজেক্ট একটা। হুম, তো কি কি ওনাদের সাব থিম রাখা যায়, মানে কি কি সাব থিম এর মধ্যে রাখা যায়, বা কিভাবে মানে এটাকে ইয়ে করা যায়, আপনি আমাকে একটু হেল্প করে দেবেন। হ্যাঁ বলে দিচ্ছি। এখনই বলবো না পরে বলবো?
এই কোশ্চেনটা তো মাত্র 6টা আছে, সলভ হয়ে যায়, না, আমাদের তারপর আমি কনস্টিটিউশনালিজমের আলোচনা শুরু হবে তারপর। ও আচ্ছা, ক্লাসের পরে তো হবে, ক্লাসের পরে। ঠিক আছে, আপনি আমাকে অবশ্যই এটা বলে দেবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এখানে তাহলে আমরা শুরু করি যে এখানে আমাদের প্রথম প্রশ্ন দেখো, এখানে যোগেন্দ্র যাদব থেকে এসেছে। যোগেন্দ্র যাদবের প্রথম প্রশ্ন বলছে, হু অ্যামংস্ট দ্য ফলোইং গেভ দ্য কনসেপ্ট অফ সেকেন্ড ডেমোক্রেটিক আপসার্চ। গতকালই তোমাদের বলছিলাম, মনে করতে পারছো নিশ্চয়ই, যে যখন বিএসপির মতো পলিটিক্যাল পার্টিস গুলো যখন ইন্ডিয়ান পলিটিক্সে এমার্জ করছে, কাশিরামের হাত ধরে যখন দল প্রতিষ্ঠা হচ্ছে বিএসপি, তারপরে সেটাকে যখন মায়াবতী এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তিনি মুখ্যমন্ত্রীও হচ্ছেন, এবং ওই সময়ে যে ধরনের রেভলিউশনস গুলো আসছে ওবিসি কে কেন্দ্র করে, বিশেষ করে ওবিসি এসসি এসটি কে কেন্দ্র করে যে রিজার্ভেশনস গুলো আসছে, মহিলাদের রিজার্ভেশনস বিশেষ করে সেই সময় 1992-তে, তো স্বাভাবিকভাবে আমরা ওই পিরিয়ডে দেখেছি যে একটা সেকেন্ড ডেমোক্রেটিক আপসার্টস কিন্তু সেখানে হয়েছে। সেই কথাগুলো আমরা এখানে বলতে পারি। এই শব্দটি প্রথম তোমরা দেখবে রজনী কোঠারি ব্যবহার করেছিলেন, বাট পরবর্তীকালে এটাকে যোগেন্দ্র যাদব হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে প্র্যাকটিসটাকে আরো খুব ভালোভাবে সুন্দরভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সো ওগুলোই এখানে পাবে, গতকাল এগুলো তোমাদের বলেছি, দেখে নিও। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু যোগেন্দ্র যাদব, হুইচ স্টেট ইজ নট অ্যান এক্সাম্পল অফ মাল্টি পার্টি বাইপোলারিটি মডেল অফ পার্টি কম্পিটিশনস অ্যাট স্টেট লেভেল। যে রাজ্যের স্তরে যে বহু যে দলীয় যে দ্বিমেরু প্রবণ যে একটা মডেল রয়েছে, সেই মডেলগুলো কোন রাজ্যে আছে কোন রাজ্যে নেই। তো এটাও তোমাদের গতকাল বলছিলাম, এখানে প্রশ্নটি বলেছে যে কোন রাজ্যে নেই। তো যে রাজ্যটিতে নেই সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। গতকালই তোমাদের বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রিটা হচ্ছে খানিকটা যে সিঙ্গেল পার্টি ডমিনেশন সেখানে ছিল। স্বাধীনতার পর থেকে কংগ্রেসের দেখেছি আমরা, তারপরে কংগ্রেসকে সরিয়ে সেখানে বামপন্থীরা একাধিপত্য পেয়েছে। বামপন্থীদের এগেনস্টে সেখানে অপোজিশন ছিল না বললেই চলে, কারণ তাদের সেখানে পপুলিস্ট কতগুলো পলিসি, সোশ্যালিস্ট পপুলিস্ট কতগুলো পলিসি, এবং তারপরে আমরা সেখানে কিন্তু মমতা ব্যানার্জির উত্থান দেখলাম 1998-এ। তো সেগুলো আমাদের বলে দিয়েছে যে এখানে কিন্তু ডমিনেশনস কিন্তু সিঙ্গেল পার্টিরই রয়েছে। নট অনলি দ্যাট, মমতা ব্যানার্জি যখন পাওয়ারে এসেছে তখনও আমরা দেখেছি যে এখানে অপোজিশনস প্রায় প্রথম 10 বছর তো আমরা দেখলাম যে শূন্য। এবার সেখানে অপোজিশনসরা ওঠার চেষ্টা করছে, কিন্তু করলেও সেটা দেখা যাচ্ছে যে পালে হাওয়া তারা টানতে পারছে না। সো দিস ইজ হাউ উই ট্রাই টু অ্যানালাইজ দ্য বাইপোলারিটি অর সিঙ্গেল পার্টি ডমিনেশনস ইন ওয়েস্ট বেঙ্গল। এটা আমরা জানি। মাল্টিপার্টি ডমিনেশনস এর কথা যখন বলেছিলাম যে মাল্টিপার্টি বাইপোলারিটি, সেটা তামিলনাড়ুর কথা বলেছিলাম, তোমাদের মহারাষ্ট্রের কথা বলেছিলাম, আর একটা নাম এখানে তোমরা পেয়েই যাচ্ছ, সেটা হচ্ছে কেরল। তো এই সমস্ত রাজ্যগুলিতে তোমরা দেখবে যে মেজর সেখানে কতগুলো পার্টিস আছে, যেগুলো তাদের আইদার রিজিওনাল নইলে হচ্ছে ন্যাশনাল, তারা পার্টিস আছে, বাট তারা মেজর হলেও দেখা যাচ্ছে যে তারা সিঙ্গেল ডমিনেটিভ পার্টি নয়, তারা অন্য রিজিয়নাল বা লোকাল পার্টিসগুলোর সঙ্গে তারা কিন্তু কোয়ালিশন করে জোট সরকার তৈরি করে তারা সরকার পরিচালনা করছে। সো উই ট্রাই টু অ্যানালাইজ দ্য কেস অফ মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু, বাট অলসো দ্য কেস অফ কেরালা ইজ সিমিলার। যে কেরলেও কিন্তু এটা হয়, দেখবে তোমরা এইবারই যে সরকার ফর্ম হলো নতুন, মানে একটা রেকর্ড তৈরি হলো যে সরকার কেরলে দেখবে কখনো 5 বছরের পর, মানে 5 বছর অন্তর অন্তর সেখানে সরকার চেঞ্জ হয়, বাট সেখানে দেখা গেল যে সেকেন্ড টার্ম তারা কিন্তু বামপন্থাকে সেখানে দিয়েছে। এবং যারা পাওয়ারে এসেছে তারা দেখবে যে অনেকগুলো সেখানে ছোট রিজিয়নাল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কিন্তু তারা কিন্তু কোয়ালিশনস করে পাওয়ারে এসেছে। সো কেরলের এক্সপিরিয়েন্সটাও অলমোস্ট সেম। যাই হোক, এখানে ওয়েস্ট বেঙ্গলকে আমাদের খুঁজতে বলেছিল, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেছি, বাকিগুলোও দেখে নিও কারণ এই প্রশ্নগুলো আসতে পারে। থার্ড কোয়েশ্চেন এখানে দেখে নাও। থার্ড কোয়েশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড, যে কোন পেয়ারটি ম্যাচ করছে না। তো ম্যাচ করছে আমরা জানি কংগ্রেস সিস্টেম, রজনী কোঠারি বলেছেন, একাধিকবার নেট সেটে জিজ্ঞেস করেছে। যোগেন্দ্র যাদব থার্ড ইলেকট্রাল সিস্টেম, গতকালই বলছিলাম যে তার কালকের যে লেকচারসটা ছিল সেখানে থার্ড ইলেকট্রাল সিস্টেম, এবং সেই সিস্টেমের মধ্যে এক প্রকার বলতে পারো খানিকটা তিনি এখানে ওই ব্যাটেলস এর কতগুলো বলেছেন, ইলেকট্রাল ব্যাটেলের মধ্যে তিনি এখানে দেখিয়েছেন, মানে 3টে ব্যাটেলের কথা বলেছেন, তার মধ্যে প্রথম ব্যাটেলটাই ছিল ইলেকট্রাল ব্যাটেল। তো সেখানে এই কথাগুলো আমরা পেয়েছি, গতকালই চর্চা করছিলাম, যেটা তিনি পরশুদিনই এসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে লেকচারটা দিয়ে গেলেন। এটা সি নাম্বার বলছেন এখানে পল ব্রাস, ডিইন্টিগ্রেশন অফ কংগ্রেস অর্গানাইজেশনস। তো ডিইন্টিগ্রেশন অফ কংগ্রেস অর্গানাইজেশনস, ওকে ফাইন, এটাও আমরা জানি।
পলব্রাস যদিও তোমাদের পড়ানো হয়নি, আলোচনায় আসবে, আমরা আলোচনা করব। জেমস ম্যানর নিয়ে পোস্ট কংগ্রেস পলিটি এই ধরনের কিছু আলোচনা আমরা এখন পাইনি, যদিও জেমস ম্যানরও আমরা আলোচনা করিনি। আমরা আলোচনা করব যখন, তখন অফকোর্স এই কোয়েশ্চেন্সটা আবার রিপিট হবে, তখন আমরা আলোচনা করে নেব। বাট এখানে আমরা যেহেতু যোগেন্দ্র যাদবের নাম আছে, তাই আমরা এটা আলোচনায় নিয়ে এসেছি, সো এটাকে খুব কেয়ারফুলি দেখো। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে পলিটিক্যাল কমেন্টেটরস হু হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য গ্রোথ অফ প্রফেশনাল সেফোলজি ইন ইন্ডিয়া আর। তো সেফোলজির কথার অর্থ তোমাদের গতকালই বলেছিলাম যে সেফোলজি হচ্ছে এমন এক ধরনের একটা বলতে পারো যে মানে ব্রাঞ্চ অফ এডুকেশনস, যেখানে কি করা হয় যে মানে ব্রাঞ্চ অফ এডুকেশন, যেখানে কি করা হয় যে ওই ইলেকশনের রেজাল্টগুলিকে সেখানে অ্যানালাইজ করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, সেগুলোর কতগুলো স্ট্যাটিস্টিক্স বের করে ট্রেন্ডগুলোকে বোঝার চেষ্টা করা হয়। তো এটাকে বলা হচ্ছে সেফোলজি। তো যারা এই সেফোলজি নিয়ে চর্চা করেন তাদেরকে সেফোলজিস্ট বলা হয়, অ্যান্ড যোগেন্দ্র যাদব ইজ ওয়ান অফ দি ফেমাস সেফোলজিস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স বলতে পারো। তো সেখানে আমরা জানি যে সেখানে প্রণয় রয় আছেন। প্রণয় রয়ের নামটা তোমরা কে জানো জানি না, বাট আমি বলছি এখানে প্রণয় রয় হচ্ছেন একজন এনডিটিভি, এই যেটা দেখলে আদানি কিনে নিল যে এনডিটিভি, সেই এনডিটিভির তিনি কিন্তু ফাউন্ডার ছিলেন এবং সিইও ছিলেন। তো যে এনডিটিভির কোম্পানিকে দেখা গেল কি যে সেখানে আদানি কিনে নিয়েছে, কারণ জানো যে এই টিভিটা বিশেষ করে এই চ্যানেলটি, এই কোম্পানিটি বিশেষ করে এখানে কর্পোরেট জগতের একটা বড় ক্রিটিসিজম তারা কিন্তু করে, একটা ক্রিটিসাইজ করে তারা। তো কখনোই তারা পছন্দ করবে না, বড় কখনো কর্পোরেট তাদের পছন্দ করবে না। সো অফকোর্স দেখা গেল যে ভেতরে ভেতরে তারা যে লোনগুলো নিয়েছিল, এই প্রণয় রয় এবং তার যে মিসেস যিনি ছিলেন, তারা যে লোন নিয়েছিলেন, ঠিক আছে, তো সেই লোনগুলো মার্কেট থেকে তুলেছিলেন, কিন্তু তারা ভেতরে ভেতরে এগুলো টের পাননি যে আদৌ সেগুলো গিয়ে দেখা যাবে কি যে সেগুলো আদানির টাকা। তো পরে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা আদানির টাকা, খানিকটা এই ধরনের একটা রহস্য সেখানে বেরিয়ে আসলো, এবং এখন সেটার বলতে পারো যে কর্তৃত্ব এখন কিন্তু আদানির হাতে আছে, অর্থাৎ 50%-এর বেশি শেয়ার যার হাতে থাকবে সেই কিন্তু সিইও হওয়ার বা ওই ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পোস্টে কিন্তু বসতে পারে। তো ম্যানেজিং ডিরেক্টরের পোস্ট এখন দেখতে পাবো যে আদানির কন্ট্রোলে চলে গেছে, প্রণয় রয় সেখানে নেই, এবং প্রণয় রয়ের পোস্ট পজিশন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জার্নালিস্ট সেখান থেকে কিন্তু রিজাইন করেছেন। সো প্রণয় রয় ইজ ওয়ান অফ দি ফেমাস সেফোলজিস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স নাওয়াডেজ। এবং আমরা এটার সঙ্গেও দেখবো রবিশ কুমারের নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, রবিশ কুমারকে তো নিশ্চয়ই টিভিতেও দেখেছো, এটা পরশু দিনের আলোচনাতেও বারবার ওনার নাম উঠে আসছিল সেখানে, যে রবিশ কুমার সেখানে একটা বড় জার্নালিস্ট ছিলেন, একেবারে গ্রাউন্ড লেভেল থেকে তিনি উঠেছেন, নিজের ইমেজ বিল্ডিং করেছেন, সেখানে সরকারকে প্রশ্নবিদ্ধ করার মতো এক ধরনের কৌশল তিনি অবলম্বন করেছেন, এবং সমাজকে ডেভেলপ করার চেষ্টা তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন, ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে প্র্যাকটিস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সো রবিশ কুমারও কিন্তু সেই দলের মধ্যেই পড়েন। আমরা দেখলাম যে এনডিটিভি যখন এইরকমভাবে এক প্রকার আদানির কন্ট্রোলে চলে গেল, যে আদানিকে তারা আদানির দিনরাত সমালোচনা করেছে, সেই আদানির কাছে যখন চলে গেল, আমরা দেখলাম যে তিনি স্বেচ্ছায় সেই তার পোস্ট পজিশন ত্যাগ করে চলে আসলেন, এবং এখন তো ইউটিউবে প্রচুর কন্টেন্ট তৈরি করছেন এবং সেগুলো ভীষণ ফেমাস, তোমরা এগুলো জানো সব। তো এগুলো হচ্ছে কতগুলো কথা। মহেশ রঙ্গরাজন একজন ইকোনমিস্টও বটে, তোমরা ভালো করে দেখবে যে এরা হচ্ছে বেশ ভারতীয় রাজনীতির যে সংখ্যাতত্ত্ব, এই সংখ্যাতত্ত্ব নিয়ে এরা বেশ বিশেষ করে চর্চা করে এবং ট্রেন্ডগুলোকে বোঝার চেষ্টা করে এবং সেগুলোকে থিওরাইজ করার চেষ্টা করে। তো জানো যোগেন্দ্র যাদব বেশ কতগুলো তার অবদান এইখানে এই কনটেক্সটে কিন্তু রয়েছে। 5 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 5 নম্বর কোয়েশ্চেন্স বলছে হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ নেশন স্টেট বা স্টেট নেশন। তো স্টেট নেশনের আইডিয়াটি গতকালই তোমাদের বলছিলাম যে যোগেন্দ্র যাদব তিনি আইডিয়াটি দিয়েছেন, তিনি আরেকজনের সাথে এই আইডিয়াটি দিয়েছেন, নামটাও তোমাদের বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, ভালো করে দেখে রাখবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে একটি জার্নাল আর্টিকেল বেরিয়েছিল, সেখানে তারা এই আইডিয়াটিকে তুলে ধরেছিলেন, এবং আমরা দেখতে পাবো যে সেখানে ইউরোপের যে নেশন স্টেটের যে ধারণা, সেই নেশন স্টেটের ধারণার বাইরে বেরিয়ে এসে তিনি স্টেট নেশনের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছেন, বা নেশন স্টেট বলতে পারো। তো নেশন স্টেটের বা স্টেট নেশনের আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন, যেখানে তিনি বলার চেষ্টা করছেন যে ইউরোপ যেভাবে নিজেকে ডেমোক্রেসিতে যেভাবে, গতকালও তিনি বলছিলেন, পরশুদিনও তিনি বলছিলেন, গতকালও তিনি বলছিলেন যে ইউরোপ আর ডেমোক্রেসিতে তার একটা বায়োগ্রাফি তৈরি করা যেতে পারে বা বায়োগ্রাফি লিখেছে।
তারপরে তিনি ঘুরিয়ে বললেন যে শুধু বায়োগ্রাফি নয়, অটোবায়োগ্রাফি বলা যেতে পারে, যেটা নিজেই কিনা ফলো করে না কখনো। এবং এটা খানিকটা এই ডেমোক্রেসিকে তারা কি করেছে, গ্লোবাল সাউথ ডেভেলপিং কান্ট্রিজগুলোর দিকে ছুড়ে দিয়েছে। গ্লোবাল সাউথের বা ডেভেলপিং কান্ট্রিজগুলিকে এটাকে ব্যবহার করে আলটিমেটলি তারা কি করছে, নিজেদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতি করছে। সো এইরকম ভাবে বলা যেতে পারে যে, এবং সেখানেও আমরা দেখতে পাবো যে ওদের যে নেশন স্টেটের কনসেপ্ট, সেখানে একটা ইউনিফর্মিটি ছিল, সেখানে একটা সিঙ্গেল একটা কালচারের কনসেপ্ট ছিল, একটা সিঙ্গেল আইডেন্টিটি সেখানে ছিল, সিঙ্গেল ন্যাশনালিজমের আইডিয়া সেখানে ছিল। এখানে এসে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু অনেক সেগুলোর মধ্যে একটা ডাইভার্সিটি আছে। কেন? কারণ ইন্ডিয়ান সোসাইটি কিন্তু ডাইভার্সিটি নিয়ে তার জন্ম হয়েছে। তো যেহেতু তার ডাইভার্সিটি নিয়ে জন্ম হয়েছে বা ডাইভার্সিটিতে সে ভরপুর, তার এত বড় একটা রিজিয়ন, এত বড় তার একটা জিওগ্রাফিক্যাল লোকেশনস, এত বড় তার জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, নর্থে যে আবহাওয়া পাবে তুমি সাউথে পাবে না, সাউথে যেটা পাবে ওয়েস্টে পাবে না। তো এগুলো থেকেই মানে তোমরা যদি ফ্রেডরিক্স, তোমাদের যারা পড়িয়েছিলাম, যারা তখন থেকে ক্লাসগুলো করছো, বলতে জানবে যে ফ্রেডরিক্স বলেছিলেন যে একটি দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে তার দেশের পলিটিক্যাল, তার দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট বা সিচুয়েশনস ডেভেলপ করে বেসিক্যালি বলা যেতে পারে যে সেখানকার ইকোনমিক বা ওই 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 বলা যেতে পারে যে বলতে পারো যে কি বলবো যে জিওগ্রাফিক্যাল কন্ডিশনসের উপরে, এনভায়রনমেন্টের উপরে। তো এনভায়রনমেন্ট বা ইকোলজির একটা বড় রোল সেখানে থাকে। ইকোলজির উপর নির্ভর করে তার অ্যাডমিনিস্ট্রেশন, তার পলিটিক্স, তার ইকোনমি শেপ নেয়। সো আমরা জানি যে এগুলো শেপ নেয়। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে ইন্ডিয়ার ডেমোক্রেসিতে যেহেতু বা ইন্ডিয়ান এনভায়রনমেন্টে এই ধরনের ডাইভার্সিটিতে আমরা যেহেতু দেখি, ইট ইজ ভেরি মাচ অবভিয়াস দ্যাট সেখানে কি হবে যে ইউরোপের আদলে সেখানে সিঙ্গেল কোনো আইডেন্টিটি নিয়ে, সিঙ্গেল কোনো কালচার নিয়ে সেখানে তুমি নেশন স্টেটকে শেপ দেবে, এটা কিন্তু হবে না। আসলে তুমি ডেভেলপমেন্টকে ইনশিওর করতে পারবে না, ডেমোক্রেসিকে ইনশিওর করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আমরা দেখলাম যে তিনি এখানে কি করার চেষ্টা করলেন, তিনি বললেন এখানে যে আমাদের ইউনিটি এবং ইন্টিগ্রিটি দুটোই থাকবে, সোভারেন্টিও থাকবে, কিন্তু ডাইভার্সিটিকে ভ্যালুস দিয়ে, এবং এই রকম ভাবে একটা ডাইভার্সিফাইড একটা নেশন স্টেটের কনসেপ্ট কিন্তু আমাদের এখানে, বা যেটাকে তিনি বলছেন স্টেট নেশন, সে স্টেট নেশনের আইডিয়া কিন্তু ফর্ম করবে। তো এইগুলো আমরা কিন্তু তার আলোচনায় পেয়েছি গতকাল। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে দ্য পলিটিক্যাল লিগ্যাসি অফ মুভমেন্টস অ্যান্ড আইডিওলজিস এট দ্য স্টেট লেভেল হ্যাজ প্রুভড মোর এন্ডিউরিং দ্যান দ্যাট অফ ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশনস হুজ স্টেটমেন্টস ইজ দিস। তো পলিটিক্যাল লিগ্যাসি অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড আইডিওলজিস এট দ্য স্টেট লেভেল হ্যাজ প্রুভড মোর এন্ডিউরিং দ্যাট অফ ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশনস হুজ স্টেটমেন্ট ইজ দিস। অর্থাৎ যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থেকেও যে বিভিন্ন আন্দোলনগুলিতে হয়েছে রাজ্যের স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি থেকেও আন্দোলন যেগুলো হয়েছে, সেই আন্দোলনগুলো অনেক বেশি এখানে কি বলছে, এন্ডিউরিং মানে টেকসই। সেগুলো বলতে পারো যে বেটারমেন্ট নিয়ে এসেছে, উন্নতি করেছে, সেখানে কিন্তু একটা বলতে পারো মানুষের সেখানে কিন্তু ভালো মন্দ ইনশিওর করতে পেরেছে। সো এখানে আমরা উদাহরণ দিয়েও গতকাল তোমাদের বলছিলাম যে হ্যাঁ, ইট ইজ ভেরি মাচ ট্রু যে যখন স্টেটগুলোতে যখন চেঞ্জ এসেছে, তখন চেঞ্জটা কিন্তু ভেরি ইজিলি যে এসেছে তা কিন্তু নয়। স্টেটগুলোতে চেঞ্জ আসার পেছনে একটা বড় রোল প্লে করেছে সোশ্যাল মুভমেন্টস। তামিলনাড়ুর উদাহরণ নিয়ে নাও, সেখানে ডিএমকে, সেখানে একটা বড় ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের হাত থেকে তাদের জন্ম হলো। ঠিক একই রকম ভাবে আকালি দলেরও উদাহরণ নিয়ে নাও, আগেও এরকম ভাবে হয়েছে। পশ্চিমবঙ্গের উদাহরণ নিয়ে নাও, সেখানে বামপন্থীরা যেভাবে ক্ষমতা পেয়েছিল, বামপন্থীদেরকে আবার সরিয়ে এবং মমতা ব্যানার্জি যেভাবে বা টিএমসি যেভাবে ক্ষমতা পেল, এগুলো প্রত্যেকটাই বলে দিচ্ছে যে এখানে চেঞ্জ যদি তোমাকে নিয়ে আসতে হয় তাহলে একটা বড় ধরনের রেভলিউশনসের প্রয়োজন আছে, এবং উইথাউট রেভলিউশনস, উইথাউট মুভমেন্টস তুমি এখানে কিন্তু মানে তুমি কিন্তু এখানে টেকসই কিছু করতে পারবে না। তো প্রতিষ্ঠানগুলো এখানে যে স্বাভাবিক নিয়মে তার যে এখানে পরিবর্তন করবে, সেই জায়গাতে তারা ব্যর্থ হয়েছে, এবং প্রতিষ্ঠানগুলো যেহেতু ব্যর্থ হয়েছে সেই কারণে সেখানে আন্দোলনগুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, সেটাকে কিন্তু মানে এই এখানকার ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে এন্ডিওর করতে, কিংবা বলতে পারো যে তাকে প্রমোট প্রোগ্রেস করার জন্য। So this is how we try to we can witness the development of Indian politics, the regional level or state level politics in India. So এগুলো তোমাদের গতকালও বলেছিলাম, এগুলো তোমরা জানো। তো এখানে এটা বলেছেন যোগেন্দ্র যাদব এবং সুভাষ পালশেখরের নামটা ভালো করে দেখবে এরা খবরের কাগজে প্রচুর লেখালেখি করে। দ্য স্টেটসম্যান মানে পাবে, দ্য হিন্দুতে পাবে, এই সমস্ত পত্র পত্রিকায় প্রচুর লেখালেখি করেন। ইকোনমিক টাইমসে দেখবে লেখেন। তো এই নামগুলো একটু দেখবে, এদের চর্চাগুলো ভালো করে করবে, এরাও দেখবে এখন কন্টেম্পোরারি পলিটিক্সে থিওরাইজ করার চেষ্টা করছে। সো এগুলো আমরা এখানে পেয়েছিলাম। তো এই গেল আমাদের 6টা প্রশ্ন যেগুলো আমাদের যোগেন্দ্র যাদব থেকে এসেছে।
এখানে আর বলার কিছু নেই। তাহলে আশা করি এতটা বুঝতে পেরেছো। এর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এর মধ্যে কারো কোনো প্রশ্ন?